বিএনপির চেয়ারম্যান কিভাবে চেয়ারম্যান হয়েছে আল্লাহ নোস অ্যান্ড বিএনপির স্থায়ী কমিটি নোস। একটা পার্টি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে মিনিমাম কিছু নীতি নৈতিকতা থাকা দরকার, একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা গঠনতন্ত্র থাকে। কিন্তু কোন ওহির ভিত্তিতে গায়েবীভাবে চেয়ারম্যান হয়েছে তারেক রহমান, কোনো ভোট কাউন্সিল কিচ্ছু নাই, বিএনপি চেয়ারম্যান। এটা লজ্জা হয় তার পরিচয় বিএনপি চেয়ারম্যান বলতে। আবার অনেক চাটুকার বলে মাননীয় চেয়ারম্যান, হোয়াট এভার। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সপরিবারে। তারেক রহমানের পরিবার সহ ছিল। নির্বাচনের আগে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এ ধরনের বৈঠক রহস্যজনক এবং বৈঠকের কন্টেন্ট নিয়েও সুনির্দিষ্ট কোনো বক্তব্য সোফার আমি পাইনি। যদিও এ ধরনের বৈঠকের কন্টেন্ট আগে জানানো উচিত, কারণ এটা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আর নির্বাচনের আগে এ ধরনের বৈঠক ডেফিনেটলি দৃষ্টিকটু। তবে বৈঠকের ছবি দেখে, বিএনপি এবং ইউনূসের পেজের ছবি দেখে মনে হচ্ছে যে এটা পারিবারিক প্রেম প্রীতির আলাপ। কারণ তারেক রহমানের ওয়াইফ তিনি কিন্তু ব্রিটিশ নাগরিক, বাংলাদেশের ভোটারই নন। আবার জাইমা রহমান ভোটার, ঠিক আছে, জাইমা রহমান আবার নন পলিটিক্যাল ফিগার। অতএব তারেক রহমান পরিবার নিয়ে ইউনূসের সাথে দেখা করতে গেছে, এটা বিএনপি চেয়ারম্যান হিসেবে গিয়েছে, বিষয়টা এরকম মনে হয়নি। অতএব এখানে বাস্তবিক পক্ষে যদি জিজ্ঞেস করা হয় তাহলে যে উত্তর আসবে যে এখানে পলিটিক্যাল আলাপ টালাপ হয়নি। খালেদা জিয়ার ছেলে হিসেবে, জিয়া পরিবার হিসেবে, যেহেতু ভিভিআইপির মর্যাদা পেয়েছিলেন খালেদা জিয়া, প্রধান উপদেষ্টা এবং খালেদা জিয়ার মর্যাদা ছিল একটা রাষ্ট্রে ভিভিআইপি সাধারণত 2 জন, এটাই আইন। অন্য সবাই অনেককে ভিআইপি বলতে পারেন, কিন্তু ভিভিআইপি অনলি 2 জন থাকে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। সেই জায়গায় খালেদা জিয়া ওয়াজ অলসো ভিভিআইপি। এই হিসাবে খালেদার সন্তান হিসাবে আলাদাভাবে তারেক রহমানের সাথে মিটিং করেছে বা বাংলাদেশে এসেছে, এটা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি জন্য, এটা তো আপনারা ক্লিয়ার করছেন না। আর এই বৈঠক এখন কেন করতে হবে? এখন নির্বাচনী আচরণ বিধির অনেক বিষয় আছে, কাউকে আলাদা প্রিভিলেজ দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এই প্রশ্ন আছে। কোন গোপন চুক্তি তারেকের সাথে ইউনূসের হয় কিনা, এই সন্দেহ আছে জনগণের। তাহলে এই বৈঠক কেন? এই বৈঠক প্রথম কথা হচ্ছে রহস্যময়, এই বৈঠক দ্বিতীয় কথা হচ্ছে দৃষ্টিকটু। এখানে গোপন কোনো সমঝোতা আলাপ আলোচনা যদি নাও হয়ে থাকে, এই বৈঠক দৃষ্টিকটু। তারেক রহমানের পরিবারের সাথে, স্ত্রী সন্তানদের সাথে দেখা করেছেন, ডাক্তার শফিকুর রহমানকে দাওয়াত দিয়ে একদিন খাওয়ান। ডাক্তার শফিকুর রহমানের তো ছেলে মেয়ে অনেক। এবং পীর সাহেব চরমনিকে একদিন দাওয়াত দেন, নাহিদ ইসলামকে দাওয়াত দেন, নাহিদ ইসলাম তো আপনার সহকর্মী। মানে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে এই বৈঠক ডেফিনেটলি দৃষ্টিকটু। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জনগণের কাছে তারেক হাইপ শেষ হওয়ার কথা ছিল যে তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় দেখা করতে গেছেন। এবং মজার বিষয়, ছবিতে দেখলাম প্রধান উপদেষ্টা যে পতাকা যেটা লেখা, ওইটা তারেক রহমানের কাছাকাছি চলে গেছে। এর মানে এখানে প্রধান উপদেষ্টা কে, তারেক রহমান না প্রফেসর ইউনূস? ছবি দেখে বোঝা কঠিন। যদি কোনো বাচ্চা না ছিলেন অথবা এআই কে জিজ্ঞেস করা হলে তারা বলতে পারে কিনা সন্দেহ আছে। কারণ এখানে দুইটা বিষয়, মানে তারেক রহমানকে কেমন যেন প্রধান উপদেষ্টা মনে হয়। পতাকাটা তারেক রহমানের কাছাকাছি হয়ে গেছে ছবিতে। মানে এইভাবে যদি চলতে থাকে আপনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন কিভাবে? আপনি তো তারেক রহমানকে অঘোষিত প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন মনে হয়। আমি সমালোচনা করে রাখলাম, একদিন আপনারা সবাই সমালোচনা করবেন। এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। এভাবে চলতে থাকলে নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের জন্য এই ধরনের বৈঠক সাক্ষাৎ এটা গ্রহণযোগ্য নয়, দৃষ্টিকটু ডেফিনেটলি। দ্বিতীয় হচ্ছে যে এই বৈঠকের প্রতি পুরো জাতির একটা দৃষ্টি থাকা জরুরি ছিল। সবাই এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে, কি ঘটে, কোথা থেকে যায়, কি সাংবাদিকরা সবাই দাঁড়িয়ে থাকবেন। কিন্তু না, বাংলাদেশের জনগণ ঠিক মতো জানেই না। আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং কি। নিউজ মিডিয়াগুলোতে, অনলাইন মিডিয়াগুলোতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো অনলাইন ভার্সনে তারেক রহমান ইউনূস মিটিং, এই খবরে কতটা রিয়াক্ট, লাভ, হাহা, অন্য সব মিলিয়ে কতজন রিয়াক্ট করছে। আর জামাতের যে জোট, জামাত চরমনাই জোট, 12 দলীয় বা 11 দলীয় জোটের যে আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন, ওইটার দিকে মানুষের আকর্ষণ কত ছিল।
আপনি যদি তুলনা করেন, পুরো জাতি তাকিয়েছিল জামাত জোটের সংবাদ সম্মেলনের দিকে। সেখানে চরমোনাই সরাসরি উপস্থিত ছিল না, কিন্তু জোটের পার্ট হিসেবে চরমোনাই ছিল। এবং এই জোটের প্রতি এই সংবাদ সম্মেলনে মানুষের আগ্রহের অন্যতম একটা কারণ চরমোনাই থাকে কি থাকে না, তাদের কয়টা আসন দেওয়া হয়, কি ঘোষণা দেয়, এটা নিয়ে। তাহলে বোঝা গেল যে জামাত চরমোনাই জোয়ারে তারেক রহমান ইউনূস বৈঠক নিয়ে তেমন কোনো সাড়া জাগাতে পারেনি, মানুষের আগ্রহ নেই। নিউজ পেপারে এসেছে কিন্তু ভেরি লিটল আগ্রহ। আর স্বাধীন সংবাদ মাধ্যম, মনে রাখবেন সংবাদপত্রের স্বাধীনতা এখনো নাই। মিডিয়াগুলো আগে আওয়ামী লীগের দালালি করত, এখন বিএনপির দালালি করে। কোনো মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে না, অথবা নিরপেক্ষভাবে মিডিয়ার হক আদায় করে কাজ করছে না। এজন্য মিডিয়া, বিএনপি পন্থী মিডিয়াগুলো ঠিকই এটা প্রচার করছে, এই যে দেখা করেছে, কি সুন্দর ছবি দেখো, রেজলিউশন ভালো হয়েছে, পোস্ট ঠিক আছে, কোন কালার কি ড্রেস ট্রেস পরেছে। কিন্তু স্বাধীন মিডিয়া হচ্ছে ফেসবুক, ইউটিউব। সিটিজেন জার্নালিজম, দে আর ফুললি ইন্ডিপেন্ডেন্ট। এই সিটিজেন জার্নালিস্টের দিকে তাকান, মানে জনগণের ফেসবুক আইডির দিকে তাকান। এইটাই হচ্ছে জনমতের প্রকৃত প্রতিফলন, জনগণের আগ্রহ বোঝার আসল মানদণ্ড। সেখানে তারেক রহমান ইউনূসের মিটিং এর দিকে জনগণের আগ্রহ নাই। মানুষ দেখেছে, আমি এক্সাক্ট একটা হিসাব বলি, আনুমানিক এক্সাক্টের কাছাকাছি, জামাত জোটের সংবাদ সম্মেলন দেখেছে জামাতের নিজেদের পেজ সহ সব জাতীয় গণমাধ্যম সহ সব মিলিয়ে কমপক্ষে 2 লক্ষ লোক সরাসরি দেখেছে লাইভে। আমরা তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, এটা বিভিন্নভাবে এটা আমরা অনুমান করতে পারি। কমপক্ষে 2 লক্ষ লোক সরাসরি দেখেছে। আর তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন, সেই গাড়ি কতদূর যাচ্ছে কি এই সংক্রান্ত খবর সারা বাংলাদেশের 5,000 মানুষও দেখে নাই। লাইভে তো নাই, লাইভে কানেক্টেড 200, 300, 400 মানুষ। আর খবর পাবলিশ হওয়ার পর মানে বিএনপি নিজেরা তাতেও তো রিয়াকশন নাই, বিএনপি প্রচার করেছে। বিএনপি অবশ্য একদম টাইম ধরে প্রচার করেছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 15 জানুয়ারি 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। জনাব তারেক রহমানের সঙ্গে তার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। এর আগে সন্ধ্যা 6:42 বিএনপিস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান। মানে কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান, তারপরে জামা কাপড় পরেন। এইসব খবরও বিএনপির পেজে আছে, কিন্তু অন্য কোথাও নাই। বাসভবনে 6:47, 47 মিনিট, চিন্তা করেছেন? প্রবেশ করে 6:52 সেখান থেকে বেরিয়ে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন জনাব তারেক রহমান। আরো লিখতেন বাসের কোন পাশে বসেছে, বাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে চলেছে, গতি ছিল কত কিলোমিটার, এগুলো বলতেন। যাই হোক দর্শক, জামাত চরমনের জোয়ারে তারেক রহমান এখন আর সাড়া পাচ্ছে না। জামাত ইসলামীর নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সেই 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী সমঝোতা, নির্বাচনী ঐক্য, বাংলাদেশ পন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে। এখানে যে ঘোষণা দেওয়া হয়েছে, এখানে এক্সক্লুসিভ কিংবা নতুন কিছু নেই, তবে সবার দৃষ্টি চরমনের দিকে আমি জানি। দর্শক, তার আগে বলে নিই, এই ঐক্য এক মহা ঐক্য। এই ঐক্য বাংলাদেশ পন্থীদের ঐক্য। বাংলাদেশের ইতিহাসে এত ডাইভার্সিফাইড কোনো নির্বাচনী সমঝোতা, জোট বলেন সমঝোতা বলেন হোয়াট এভার, একই কথা। যদিও আমিরে জামাত আজকে জোট শব্দটা অস্বীকার করেছেন, বাট থিং ইজ সেম। বাংলাদেশের ইতিহাসে এত ব্যাপক আকারে কোনো জোট কখনো গঠিত হয়নি। সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব আছে, সব দলের, সব মতাদর্শের প্রতিনিধিত্ব আছে। ইনক্লুসিভ পলিটিক্স কত প্রকার ও কি 11 দলীয় জোট দেখলে বোঝা যায়। এবং আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে যে এই জোটের প্রধান জামাত ইসলামী, জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান, এটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আল্লামা মামুনুল হক, কর্নেল অলি বীর বিক্রম, নাহিদ ইসলাম, ডক্টর আহমেদ আব্দুল কাদের বাচ্চু, সবাই এটা কার্যত অ্যাপ্রিসিয়েট করেছে। অতএব আজকে থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোট বা ঐক্য, এটা মামুনুল হক স্পষ্ট করেছেন। জোটের নেতা এই শব্দটা বলেছেন।
এবং এখানেও তো স্পষ্ট জামাত ইসলামী 179 আসনে নির্বাচন করছে, এখানে ঘোষিত হয়েছে। এখন জামাত 179, চরমোনাই 50, কেউ 30 কেউ 20, তাহলে এখানে নেতাকে, এই জোটের কোনো নেতা নেই, একথা বলা জায়েজ নেই। 3 জন কোথাও গেলেও একজন নেতা নির্বাচন করুন। এখানে জামাত অটো নেতা নির্বাচিত হয়েছে এবং স্বীকৃতি হয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এই জোট যে আসলে মহা একটা ঐক্য, এই জোটের ফলে চান্দাবাজরা, ভারতপন্থীরা, যে জুলাই বিরোধীরা যে ভেসে যাবে, তার প্রমাণ হচ্ছে পুরো জাতির দৃষ্টি ছিল এই জোটের ঘোষণার দিকে, যে কি ঘোষণা আসে। এই সংবাদ সম্মেলন যে পরিমাণ মানুষ লাইভে দেখেছে, তারেক রহমান নাকি ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেছে, ও নিয়ে কোনো আগ্রহই নেই, 300-400 লোক দেখছে। আর লক্ষ লক্ষ লোক সরাসরি লাইভে আমির জামাতের বক্তব্য দেখেছে, এই সংবাদ সম্মেলন দেখেছে। অতএব এই জোটের তাৎপর্য যে কতটা গভীর, এই জোট রাজনীতিতে যে কতটা তাৎপর্যপূর্ণ, এটা এই জোটের প্রতি পুরো জাতির যে আকর্ষণ এবং আগ্রহ, এটা দেখে স্পষ্ট হলো। নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্ট করেছেন এটা নিছক কোনো নির্বাচনী সমঝোতা বা জোট নয়, এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, মানে সংস্কারের জোট, বাংলাদেশপন্থীদের জোট। এবং সংবাদ সম্মেলন শেষ করার পর স্লোগানগুলো কতটা ক্রিয়েটিভ ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, মানে এটা বাংলাদেশপন্থীদের জোট। এখানে ভাগ বাটোয়ারা যা হয়েছে, জামাত 179, এনসিপি 30, খেলাফত মামুনুল হকরা 20, কেউ 10, কেউ 3, চরমোনাই 50। ওভারঅল যতটুকু অনিশ্চয়তা আছে আগামীকাল কেটে যাবে। এটা ঠিক হয়েছে কিনা, বিএনপির কোর্টে বল ছেড়ে দেওয়া হয়েছে কিনা, নানান প্রশ্ন করা যায়, যে এতগুলো সিট চরমোনাইকে কেন দেওয়া হলো, এনসিপি কে কেন এতগুলো দেওয়া হলো, খেলাফত মজলিস পায় হিসাবে একটা, তাদেরকে কেন 20টা। দেখেন, এটা নতুন বাংলাদেশ, এখানে অভিজ্ঞতার চাইতে নতুনত্বের গুরুত্ব বেশি, মানুষ নতুন কিছু চায়। অতীতে যারা এমপি ছিল তার 5%ও পরবর্তী সংসদে দেখবেন না, আপনি 90 থেকে 95% নতুন এমপি দেখবেন। অতএব নতুন বাংলাদেশে নতুন কিছু হবে। মামুনুল হকের প্রার্থী বলেন আর এনসিপি প্রার্থী বলেন যে এদেরকে তো মানুষ চেনে না, পরিচিতি নেই, আরে পরিচিতি করানো হবে, চেনানো হবে, নতুন কিছু করা হবে, অসম্ভবকে সম্ভব করা হবে, মানুষ এটা গ্রহণ করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বরং পুরনো বন্দোবস্তের লোক, এটা আরো সমস্যা, বেশি অভিজ্ঞ, এটা আরো সমস্যা। বেশি পুরনো লোক সবাইকে টেস্ট করা আছে মানুষের, এজন্য বেশি পুরনো প্রার্থী, বেশি অভিজ্ঞ প্রার্থীকে মানুষ ভোট দিবে না। যে এদেরকে তো দেখেছি, আমরা নতুন কিছু দেখবে, এবার দেশ সেদিকে যাচ্ছে। দর্শক, আসলে চরমোনাইয়ের বিষয়টা এবার আসি, যে এখানে চরমোনাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং চরমোনাই সহই জোট বা সমঝোতা ঘোষণা করা হয়েছে। চরমোনাইয়ের জন্য আলাদা চেয়ার বরাদ্দ ছিল এবং 11 দল শব্দের উচ্চারণ করা হয়েছে, এর মানে চরমোনাই সহ এই জোট ঘোষণা হয়েছে। এখন চরমোনাই থাকবে কি থাকবে না, দ্যাট ইজ কোশ্চেন। দেখেন, এখানে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে পড়েছে চরমোনাই। এই ফাঁদ থেকে বের হওয়ার শক্তি চরমোনাই আছে বলে আমি মনে করি না। যদি বের হতে চায় তাহলে পুরে সারখার হয়ে যাবে। জামাত জোটের নূরের তাজাল্লিতে চরমোনাই সারখার হয়ে যাবে। কিভাবে? চরমোনাই যদি আগামীকাল সংবাদ সম্মেলন করে 3টে বলে যে আমরা এই জোটে নাই, আমি বিশ্বাস করি তারা বলবে যে বৃহত্তর স্বার্থে আমরা জোটে আছি, আমাদের পূরণ না হওয়া সত্ত্বেও আর একটু অতিরিক্ত প্যাচ কাটিয়ে ঘোষণা দিতে পারে যে ঠিক আছে, আমরা 50টা সিটের সমঝোতায় আর বাকিগুলোতে, বা তারা 70টায় বহাল রাখলেও রাখতে পারে যে বাকিগুলোতে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো, মানে ওপেন থাকবো। কিন্তু জোটে তারা থাকবে বলে আমার বিশ্লেষণ, এটা আমি অনেক আগে থেকেই বলে আসছি। তো এখন যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায় অ্যাবসলিউটলি চরমোনাইকে নিতে হবে। কারণ জামাতের সাথে চরমোনাই বাদে সবাই এসেছে, সবাই আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট করে ঘোষণা দিয়েছে ফরমালি। এর মানে চরমোনাই যদি বের হয় শুধু একা বের হতে হবে, মামুনুল হক থেকে শুরু করে কেউ কিন্তু চরমোনাইয়ের সাথে নাই। চরমোনাই আসল ধরাটা এখানে খেয়েছে, ফাঁদে পড়েছে। যদি মামুনুল হককে সাথে নিয়ে বের হতে পারতো একটা কথা ছিল। এখন কাকে নিয়ে কি জোট করবে? ওই যে গাজী আতাউর রহমান বলেছিল যে আলাদা জোট করব, কি আলাদা জোট করবে? কাকে নিয়ে জোট করবে? নাই তো কেউ, সবাই তো আমাদের সাথে আছে, বিএনপির সাথে যাবে? ইটস ইম্পসিবল। তো দর্শক, এখন চরমোনাই এই জোট মেনে নিতে বাধ্য হবে। আর যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায়ে ইতিহাসে ভিলেন হতে হবে। সেই ইত্তেহাদ ভাঙার দায়ে একবার ভিলেন হয়েছিল চরমোনাই। এবার তখনকার ইতিহাস কি, এটা তো আর অনলাইন ডকুমেন্ট নাই, ভিডিও নাই,
এই প্রজন্ম জানে না, বা ইত্তেহাদ বা ওগুলো এখন প্রাসঙ্গিক না। আর এখন চরমোনাই কি করেছে, কি কে জোট ভেঙেছে, এটা সবকিছুর ভিডিও প্রমাণ আছে। এটা কিয়ামত পর্যন্ত এটা অস্বীকার করা যাবে না। যেমন এই জোটে চরমোনাইয়ের জন্য চেয়ার খালি ছিল, একদম নাম লেখা চেয়ার খালি ছিল, এবং জোটের শিরোনামে চরমোনাই সহ 11 দল বলা হয়েছে, এবং তাদের জন্য 50টা রাখা হয়েছে। সব ঠিক আছে, তো এখানে তো গোল জামাত অলরেডি দিয়ে দিয়েছে। এখন যদি চরমোনাই না থাকে তাহলে কি দাঁড়াবে, যে সবাই আছে চরমোনাই নেই। চরমোনাইকে দেওয়া সত্ত্বেও, জামাত সর্বোচ্চ উদারতা দেখানো সত্ত্বেও, যেখানে বাস্তবিক পক্ষে তারা পায় ভোটের রেশিওতে জরিপ অনুযায়ী 14টা, সেখানে তাদেরকে 50টা দেওয়া হয়েছে, তারপরও তারা থাকেনি। যদি এরকম হয় তাহলে মানুষ তাদেরকে থুতু দেবে, তারা সমাজে মুখ দেখানোর মতো সুযোগ পাবে না, লজ্জায় রাস্তায় বের হতে পারবে না, ইসলামপন্থীদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব জামাতের সাথে 10 দল থাকা, চরমোনাইয়ের জন্য 50টা আসন বরাদ্দ রাখা, সংবাদ সম্মেলনের চেয়ার খালি রাখা, চরমোনাই আসবে এই জন্য প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করা, সবগুলোর মধ্য দিয়ে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে আটকা পড়েছে চরমোনাই। তাদের আর কিচ্ছু করার নেই। আমি বিশ্বাস করি তারা আগামীকাল একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিজের কিছু মান সম্মান রক্ষা করে এই জোটের প্রতি একাত্মতা ঘোষণা করবে, নাটকীয়তার অবসান হয়তো বা ঘটবে। তবে আমি আশাবাদী যে জোট টিকবে। তাদের অভিমানও রক্ষা করলো, জোটও টিকলো, সবগুলোই রক্ষা পাবে। এবং জোট টিকলে আমরা চরমোনাইয়ের যতটুকু সমালোচনা করছি বা তারা যতটুকু করছে, এগুলো সব ওভারকাম হয়ে এক মহা ঐক্য কায়েম হবে এবং জামাত চরমোনাইয়ের জোট ক্ষমতায় আসবে।